চেতলা, কালীঘাট, আদিগঙ্গা যতই পবিত্র স্থান হোক না কেন, ওসব জায়গা মোটে ভালো না। আর লোকের মুখে মুখে কি সব অদ্ভুত গল্পই যে শোনা যায়, তার লেখাজোখা নেই। তাছাড়া মশা মাছি তো আছেই। চিলতে চিলতে সব গলি, তাতে মানধাতার আমলে তৈরি ঝুরঝুরে সব বাড়ি। তাই আবার প্রায় সব বাড়ি থেকে সব বাড়ির উঠোন দেখা যায়। এক ফালি উঠোনের মধ্যে এই বড় বড় সব গাছ, তাল গাছ, আম গাছ, বট গাছ, তাদের ডালপালা বেয়ে ঝুড়ি ধরে ঝুলে যে কোনো বাড়ি থেকে যে কোনো বাড়িতে চলে যাওয়া যায়। বিপদ বুঝলে একটা হাঁক দিলেই হলো। সবাই সাত পুরুষ ধরে সবার চেনা পুরনো সব ঝগড়াও আছে, তার কারণ নিজেরাই ভুলে গেছে। তবু এখনো কথাবার্তা বন্ধ। মুখ দেখা আর কি করে বন্ধ করে? নড়বড়ে বারান্দায় এসে দাঁড়ালেই সব বাড়ি থেকে সব বাড়ির রান্নাঘরের ভেতর পর্যন্ত দেখা যায়। কার বাড়িতে কি রান্না হচ্ছে সঙ্গে সঙ্গে সবাই জানতে পারে। একটা টিকটিকি লুকাবার কোথাও জায়গা নেই। চোর ছ্যাঁচোর খুনে দুষ্কৃতিকারীদের কথা তো ছেড়েই দিলাম। কার ঘরে চুরি করার মতো কি আছে এবং কোথায় আছে তাও সবাই জানে। নেইও অবশ্যই কারুর কিছু। সেদিক দিয়ে জায়গাটাকে চোরদের গবি মরুভূমিও বলা যায়। আমার বন্ধু বটুর বড় কাকা ওখানকার থানার মেজ দারোগা। তাছাড়া ওদের সাত পুরুষের বাড়িও ওখানে। নাকি বাড়ি হওয়ার সময় ক্লাইভ জন্মায়নি। বটু জায়গাটার নাম দিয়েছে মিসার হতাশা। শুনে বড় মামা খুবই মুষড়ে পড়েছেন। দুষ্কৃতিকারীরাই যদি একটু সুযোগ না পেলে তাহলে ওর হেড অফিসে উন্নতি হয় কি করে? অবশ্যই ওসব সাধারণ জিনিসের চাইতেও অন্য এবং ভয়ের জিনিস আছে। ওই তিনটে পাড়া শুদ্ধ সবাই সন্ধে হতেই যার ভয় জুজু। অধিকাংশই ওপর হাতে একগোছা সংকটতারিণী মাদুলি বেঁধে নিরাপত্তা রক্ষা করেন। কারণ পুলিশে আর কি বা করতে পারে? বটুদের উঠোনের আম পাকলে বটু আমাকে 3 দিনের জন্যে ধরে নিয়ে গেছিল। ওই 3 দিনে আমি যতগুলো সত্যিকার ভূতের গল্প শুনলাম সারা জীবন ধরে অত শুনিনি। সবাই সবার পাশের বাড়িতে অশরীরীদের দেখে। কি বড় বড় সবুজ রঙের চিংড়ি মাছ নিয়ে একটা তাকে বিক্রি করতে এলো। ছিলেকোঠায় পুজো করতে বসে তাকে দেখেই বটুর ছোট ঠাকুমা চেঁচাতে লাগলেন, না বাছা, এখানে ও মাছ কেউ খাবে না, তুমি অন্য জায়গা দেখো। বটু তো চোটে কাই, কি ভালো ভালো চিংড়ি মাছ। ছোট ঠাকুমা নেমে এসে বললেন, ব্যাস, মাছ দেখেছিস তো অমনি হয়ে গেল। আরে ও কি সত্যিকারে মাছ? অত বড় চিংড়ি কখনো 4 টাকায় দেয় কেউ? আবার বলছে পরে নেবে। বটু বলল, আহা, বলল যে বিক্রি না হলে পচে যাবে। কাষ্ঠ হেসে ছোট ঠাকুমা বললেন, তুইও যেমন। তাছাড়া ওগুলো মাছও নয়, ওই ছেলের পো মানুষ নয়, সব ইয়ে। এই বলে ছোট ঠাকুমা জল খেতে বসলেন। বটুও বলল, তা সত্যি হতেও পারে, মুখটা কেমন কেমন মিচকে মতো দেখলি না? আমি বললাম, যা, ভূতের হাঁটু উল্টো দিকে থাকে আর ওদের ছায়া পড়ে না। ছোট ঠাকুমা শুনতে পেয়ে ডেকে বললেন, এদিকে এখনো রোদ আসেনি বাবা, ছায়া দেখবি কি করে? সে যাই হোক, আদিগঙ্গার বট গাছের তলায় যেন কখনো যাসনি, জায়গাটা ভালো নয়। গিজগিজে সব বাড়ি বট গাছতলায় যেতে হলে সার্কাস করতে হয়, অথচ সেখানে নাকি কারা কাপড় কাচে, ঝগড়া করে, মাছ ধরে। ততক্ষণে সূর্য ডুবে গেছে। সামনের দোতলার লটখটে বারান্দায় দুজনে গল্প করছি। ছপ করে কি একটা পায়ের কাছে পড়ল, আর সে কি সুগন্ধ ভুর ভুর করতে লাগলো। তুলে দেখি কলা পাতায় মোড়া বড় বড় চিংড়ি মাছ ভাজা। নিচের দিকে চেয়ে দেখি সেই মিচকে লোকটা মিটমিট করে হাসছে।
মোটা মোটা কান, নাকে মস্ত আঁচিল। একতলার বৈঠকখানা থেকে বটুর পিসে মশাই ডেকে বললেন, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে কেউ কোথাও নেই। খেয়ে ফেললাম দুজনে মিলে সব কটা চিংড়ি মাছ। যদি ওগুলো চিংড়ি মাছ নাও হয়, তবু খেতে বেজায় ভালো। ভেতর দিকের উঠোনে আম গাছের গায়ে লাগা বুড়ো তাল গাছ। ছোট ঠাকুমা সাদা পাথরের রেকাবি করে খোয়া ক্ষীর, চিড়ের মোয়া আর বড় বড় মনাক্কা নিয়ে তাল গাছের কোটরে রেখে ভক্তি ভরে গলায় কাপড় জড়িয়ে প্রণাম করলেন। ছোট ঠাকুমা চলে যেতেই বটু বলল, ব্রহ্মদত্তিকে তোয়াজ করা হচ্ছে, তাল গাছে যে বাস করে। আরো কি বলতে যাচ্ছিল বটু, ছোট ঠাকুমা পেছন থেকে বললেন, অমন অশ্রদ্ধা করিস নে বটা, উনি আমার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই, চটিয়ে দিলে সর্বনাশ করবেন। খুশি রাখলে আমাদের জন্য না করতে পারেন এমন জিনিস নেই। ওই বিদ্যে বুদ্ধি নিয়ে যে বছরে বছরে পাশ করে যাচ্ছিস, সেটা কি করে সম্ভব সে কথা কখনো ভেবেছিস? এই বলে ছোট ঠাকুমা গীতা পড়তে ঘরে গেলেন। যাবার সময় আরো বলে গেলেন, তোরা বিশ্বাস না করতে পারিস, কিন্তু রোজ উনি এই জিনিস গ্রহণ করেন, আর তার বদলে একটি আশীর্বাদী। আর বলা হলো না, কারণ সেই সময় বড় কাকা বাড়ি এলেন। বড় কাকা খুব চটে ছিলেন। চা আর চিড়ের মোয়া খেতে খেতে এক্ষুনি আবার বেরোতে হবে। বাজারের লোকদের নালিশের জ্বালায় বললেন, আর টেকা যাচ্ছে না, গোলবাড়িতে রাতে তদন্তে যেতে হবে। তাই শুনে বড় কাকি এমনি চমকে গেলেন যে হাতে দুধের হাতা থেকে অনেকখানি দুধ মাটিতে পড়ে গেল। চোখ গোল গোল করে ভ্যাকসা মুখে বললেন, কিন্তু কিন্তু বড় কাকা কাষ্ঠ হাসলেন। কিচ্ছু কিন্তু কিন্তু নয়, এর ওপর আবার প্রমোশন নির্ভর করছে। কোনো ভয় নেই, 6টা সন্ডা লোক সঙ্গে থাকবে। বটার কাছে শুনলাম যে বাড়িটাতে 100 বছর কেউ থাকে না, বড়ই দুর্নাম। নাকি ওটা চোরা চালানকারীদের গুচ্ছ আড়ত। মাটির তলায় সুড়ঙ্গ আছে, বুড়ি গঙ্গায় তার মুখ, অনেকে দেখেছে। সেই সুড়ঙ্গ দিয়ে সোনা দানা বেআইনি জিনিস বস্তা বস্তা পাচার হয়। বাজারে নাকি ওদের চর ঘুরে বেড়ায়, কখনো জেলে সেজে, কখনো পুরুত ঠাকুর সেজে এটা ওটা কিনতে চায়, চা খেতে চায়, অচল পুরনো পয়সা দিয়ে দাম দিতে চায়। তা লোকে শুনবে কেন? দিয়েছে নালিশ করে। বড় কাকা বলেছিলেন, লোকটাকে ধরা যায় না, ফুস ফাস করে এখান দিয়ে ওখান দিয়ে গলে পালায়। কোনো দোকানদারের সঙ্গে সরও থাকতে পারে। শুনেছি চেহারা দেখেই সন্দেহ হয়, কিরকম মিচকে মতন, মোটা মোটা কান, নাকের ডগায় আঁচিল। শুনে আঁতকে উঠেছিলাম। বটা কনুইয়ে গুঁতো মেরে থামিয়ে দিয়েছিল। 8টা বাজতেই মহা ঘটা করে 8 জন সশস্ত্র লোক নিয়ে বড় কাকা তদন্তে চলে গেলেন। ছোট ঠাকুমা তার গলায় হলদে সুতো দিয়ে একটা বেলপাতা ঝুলিয়ে দিয়ে বললেন, ব্যাস, আর ভয় নেই। সেখানে গিয়ে কেউ কিছু দিলে খাস নে যেন, দুক্কা দুক্কা। বড় কাকা চলে গেলে বললেন,
খামান দেখে হাওয়া ধরা। আমরা ছাদে গিয়ে বুড়ি গঙ্গায় স্পষ্ট জোয়ার আসা দেখতে লাগলাম। পটু বলল, ওই গোল বাড়িটা আমার ঠাকুরদার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই পেয়েছিল। বেটা মহালক্ষ্মী ছাড়া ছিল, লেখাপড়া শেখেনি, কাজকর্ম করত না, খালি মাছ ধরার বাই ছিল। আর চীনে ব্যবসাদারদের কাছ থেকে চায়ের নেশা ধরেছিল। সুদিনে বাড়ির সব ঝাড়বাতি, আসবাবপত্র, রূপোর বাসন বেচে বুচে সাফ করে দিল। ওর বুড়ি মা নাকি খুচরো পয়সা করি এমনি লুকিয়ে রেখে চোখ বুজেছিল যে বেটা খুঁজেই পায়নি, এখনো নাকি খুঁজে বেড়ায়। তাই ও বাড়িতে কেউ রাত কাটায় না। সেইখানে গেছে বড় কাকা তদন্ত করতে। খুচরা টাকা কড়ির বাক্সটা পেলে মন্দ হয় না। আমরাই তো ওর ওয়ারিশ। সে বেটা তো বিয়েই করেনি, নাকি বিশ্রী দেখতে ছিল, সুটকো, কালো, চাকর চাকর চেহারা। গেঞ্জি গায়ে ঘাটে বসে অষ্টপ্রহর বুড়ি গঙ্গায় মাছ ধরত। কে কে ওখানে? খচমচ করে তাল গাছ থেকে আম গাছ থেকে নড়বড়ে বারান্দা কাঁপিয়ে মিচকে লোকটা হাসি হাসি মুখ করে উঠে এসে নাকের ফুটো ফুলিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, চা চা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। সত্যিই ছিল চা দোকানের কেতলিতে একটু চা, একটা মাটির ভাঁড়। বটু লুকিয়ে এনেছিল সামনের দোকান থেকে। নিচে নামতেও হয়নি। ওদের ছোকরা তেঁতুল গাছে চড়ে হাত বাড়িয়ে দিয়েছিল রোজকার মতো। চা পেয়ে লোকটা আহ্লাদে আটখানা। মিচকে মুখ যেন ভাঁজ হয়ে গেল। বললাম, পেঁয়াজি খাবে নাকি? জিভ কেটে বলল, হ্যাঁ, ছি ছি ছি, ও নাম করবেন না। আমার বরাদ্দ রোজকার মতো খেয়ে এসেছি। চিড়ের মোয়া, খোয়া ক্ষীর, মেওয়া। বটা আর আমি ওর দিকে তাকালাম, কিচ্ছু বললাম না। মিচকে লোকটি বলল, বড় কর্তা আমাদের ওখানে এমন হাঁক ডাক লাগিয়েছেন যে টিকতে না পেরে ওনার এখানে গা ঢাকা দিতে এসেছি। দেখো দাদা, তাল গাছের মোড়োয় তোমাদের জন্য একটা দ্রব্যি রেখে গেলাম। আমি বাড়ি চলে যাচ্ছি, সেখানে মা অমৃতি বানায়। পটু ব্যস্ত হয়ে বলল, কেন কেন চলে যাবে? এখানে বুঝি খেতে পাও না? ফিক করে হেসে মিচকে লোকটা বলল, দুবেলা নৈবেদ্যে পাই, আবার কষ্ট কিসের? ওই এলো বলে আমি উঠি। বলেই হাওয়া। নিচে বড় কাকাদের রাগ রাগ গলায় হাঁক ডাক শোনা গেল। নিশ্চয় কিচ্ছু দুষ্কৃতিকারীটারই ধরতে পারেননি। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে আদ্যিকালে তাল গাছটা ভেঙে পড়ল। পোকা ধরা পুরনো গুড়ি ভেঙে চুরে একাকার। তার মধ্যে দেখা গেল বেশ বড় একটা কাঠের হাত বাক্স, পুরনো টাকা কড়িতে তার অর্ধেক ভর্তি, আর চাঁচা পোছা নৈবেদ্যের রেকাবিটা 3 টুকরো হয়ে পড়ে আছে। বড় কাকার রাগ ঠান্ডা। পরদিন বড় কাকা বললেন, আশ্চর্যের বিষয়, সুড়ঙ্গের মধ্যে একটা খোপে ওই বাক্স রাখার স্পষ্ট দাগ দেখলাম। সেই বুড়ি ঠাকরুন তাহলে বাউন্ডুলে ছেলের হাত থেকে ওটাকে বাঁচাবার জন্য এইখানে লুকিয়ে রেখেছিলেন। এটাও তো তাদেরই বাড়ি। ছোট ঠাকুমা শুনে নমস্কার করে বললেন, কত বাঁচিয়েছিলেন সে তো বোঝাই যাচ্ছে। ও বটা, নিজে পড়িস দাদু, সে তো গেল।
ফোঁত ফোঁত করে একটু কেঁদেও নিলেন। বড় কাকা তো অবাক। বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জন্ম 26শে ফেব্রুয়ারি 1908 সালে এবং মৃত্যু 5ই এপ্রিল 2007। কলকাতার রায় পরিবারে প্রমোদা রঞ্জন রায় ও সুরমা দেবীর একমাত্র সন্তান লীলা মজুমদার ছিলেন সুকুমার রায়ের খুড়তুতো বোন এবং সত্যজিৎ রায়ের পিসি। তার প্রথম গল্প লক্ষ্মী ছাড়া 1922 সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য রচনাবলী হল টংলিং, প্রদীপিসির বর্মি বাক্স, হলদে পাখির পালক, বাতাস বাড়ি, বিড়ালের বই, গুপের গুপ্তধন, গুপির গুপ্ত খাতা, মাকুগামা, পাকদণ্ডী, সুকুমার ইত্যাদি। তার লেখা মনের কথা সন্দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ভূষিত হয়েছেন আনন্দ পুরস্কার, ভারত সরকারের শিশু সাহিত্য পুরস্কার, রবীন্দ্র পুরস্কার ইত্যাদিতে। 1975 সাল থেকে তিনি পাকাপাকিভাবে শান্তিনিকেতনে থাকতে শুরু করেন। সেখানেই 2007 সালের 5ই এপ্রিল তার মৃত্যু হয়। বাংলা সাহিত্যের প্রতি তার অবদান সমুদ্রতুল্য। তিনি তার লেখার মাধ্যমে বাংলা সাহিত্যকে এক উজ্জ্বল স্থানে নিয়োজিত করেছিলেন। সারা জীবন তিনি যুক্ত ছিলেন সন্দেশ পত্রিকাটির সঙ্গে। তার আত্মজীবনীমূলক রচনা পাকদণ্ডিতে শিলং থাকাকালীন শৈশবের স্মৃতি থেকে শুরু করে শান্তিনিকেতন এবং অল ইন্ডিয়া রেডিওতে কাজের স্মৃতিকে উল্লেখ করেছেন। এছাড়া বাংলাতে অনুবাদ করেছেন জোনাথন সুইফটের গ্যালিভার্স ট্রাভেলস এবং আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। লেখালেখির পাশাপাশি তিনি যুক্ত ছিলেন অল ইন্ডিয়া রেডিওতে এবং সেখানে মহিলাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান পরিচালনা করতেন।